আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে এক ধরনের গুমোট পরিস্থিতি, অনিশ্চয়তা, শঙ্কা, একটা দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেনা প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান, এদের সবাইকে ক্ষমতাচ্যুত করতে চায় এবং এর জন্য প্রয়োজনে তারা একটা সেনা বিদ্রোহেরও প্রস্তুতি ভেতরে ভেতরে নিচ্ছে এবং তাদের সম্ভাব্য বিদ্রোহর দুটো তারিখ তারা ঠিক করেছে। একটি হলো যে 21শে নভেম্বর, যে সশস্ত্র বাহিনী দিবস, তার ঠিক আগে, অথবা যদি সেটা ব্যর্থ হয় তাহলে 16ই ডিসেম্বরকে টার্গেট করে তারা প্রয়োজনে একটা সেনা বিদ্রোহেরও পরিকল্পনা করছে। ঢাকা ক্যান্টনমেন্টে যতদূর জানি 27টি অস্ত্রাগার আছে, একটু কম বেশি হতে পারে। তো এই অস্ত্রাগারগুলো নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এবার কোনো কারণে যদি ঢাকা ক্যান্টনমেন্টে একটা সামরিক অভ্যুত্থান বা এরকম বিপ্লব প্রতি বিপ্লব হয়, তাহলে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এদিকে ক্যান্টনমেন্টের পরিস্থিতি আমি শুরুতেই বলেছি বেশ নাজুক। ক্যান্টনমেন্টে আমরা দেখেছি যে সেনা কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক দলে উপদলে বিভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামরিক কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চলছে। একটি বৈরী দেশের গোয়েন্দা সংস্থাও এই ক্যান্টনমেন্টের ভেতরে বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছে এবং এর ফলে যেটা হয়েছে যে সেনাবাহিনীর মধ্যে, অন্যান্য বাহিনীর মধ্যে যে চেইন অফ কমান্ডটা থাকে, একটা ডিসিপ্লিন ফোর্সের জন্য যেটা খুব জরুরি, সেই চেইন অফ কমান্ডটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে সামরিক যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই, তারা রুটিন কাজের বাইরে তেমন কিছু করছে না। দেশ জুড়ে যে এরকম অরাজকতা চলছে, এরকম বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নিপীড়ন চলছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, এই রিপোর্টগুলো কিন্তু তারা চেপে যাচ্ছে বা ওভাবে সংগ্রহ করছে না। এর এর আরও যেটা অ্যালার্মিং, যে কিছু ডিজিএফআই অফিসার নাকি মিসিং। তো এই অবস্থায় একটা টেনশন, একটা টেন্সড সিচুয়েশন বিরাজ করছে। এর মধ্যে আবার জামাতে ইসলাম এবং হিজবুত তাহরি, তারা তাদের রাজনৈতিক অপতৎপরতা চালাচ্ছে। যেমন এই মিরপুর আর মহাখালী ডিওএইচএসে জামাতের নেতাকর্মীরা কিছু সেনা কর্মকর্তাদের সাথে রেগুলার মিটিং করছে, পাঠচক্র করছে এবং গোলাম আজমের ছেলে যে ব্রিগেডিয়ার আজমি, তারপরে হাসান নাসির, রুশদ, এরকম আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এরা জামাতের পক্ষ থেকে নিয়মিত সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছে। হিজবুত তাহরিও থেমে নেই, তারাও সেনা কর্মকর্তাদের সাথে নিয়মিত মিটিং করছে, তাদের রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, তারাও মিটিং করছে, আর্মি মেসেও মিটিং করছে। অ্যালার্মিং হলো যে এই যে তৎপরতাগুলো, এর মধ্য দিয়ে আর্মির ডিসিপ্লিন তো অ্যাফেক্টেড হচ্ছেই, আবার এসব নিয়ে জামাত এবং হিজবুত তাহরির মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব দেখা গেছে। ওদিকে প্রাক্তন সামরিক অফিসারদের যে ক্লাবটা রয়েছে মহাখালীতে, রাওয়া ক্লাব, এই রাওয়া ক্লাবে নিয়মিত মিটিং হচ্ছে এবং এখানে মিটিং করে এই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকমের ফন্দি ফিকির করছে, নানা রকমের ষড়যন্ত্র করছে। রাওয়া ক্লাব হ্যাজ টার্নড ইনটু অ্যান অ্যান্টি আওয়ামী লীগ ক্লাব অর অ্যান্টি শেখ হাসিনা ক্লাব। তো এটাও সামরিক বাহিনীর জন্য খুব সুখবর নয়। আমরা 1975 সালের নভেম্বরের কথা আমাদের মনে আছে। সেখানে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রক্তক্ষয় হয়েছিল, আমরা চাই না নভেম্বরে এসে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হোক, আবার সেনা ছাউনিতে রক্তপাত হোক। সুতরাং এখন আমাদের উচিত হবে, যারা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা রয়েছেন, যে সেনাবাহিনীর চেন অফ কমান্ডকে স্টাবলিশ করা এবং এই সব যে অপতৎপরতাগুলো চলছে এগুলোকে চিহ্নিত করে অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টপ করতে হবে। কারণ আমি এই তথ্যগুলো খুব বিশ্বাসযোগ্য সূত্র থেকে পেয়েছি। আমি
খুব নিশ্চিত না হলে আমি এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সামনে আসতাম না। আমি আজকে এ কারণেই কথা বললাম যে এই রক্তপাতগুলো এড়ানো হোক। আমাদের সেনাবাহিনী একটা পেশাদার বাহিনী হিসেবে কিন্তু সারা বিশ্বে সম্প্রতি তারা তাদের সুনামটা প্রতিষ্ঠা করেছিল। যদিও রিসেন্টলি তাদের কিছু কর্মকাণ্ডে তারা বিতর্কিত হয়ে উঠছে, কিন্তু এটা এখনই ঠেকাতে হবে। আমাদের সেনাবাহিনী দেশের গর্ব, তারা সার্বভৌমত্বের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত এবং তারা তাদের কাজগুলো করুক। সেনাবাহিনী যত দ্রুত সম্ভব ব্যারাকে ফিরে যাক, তাদের পেশাদারিত্ব বজায় রাখুক এবং ক্যান্টনমেন্টে আর যেন কোনো রক্তপাত না হয়, যেটা আমরা 70-এর দশকে দেখেছি, সেরকম কিছু যেন না ঘটে এই প্রত্যাশা করছি। একই আতঙ্ক, আতঙ্ক আর আতঙ্কের শহর, বা একই জীবনযাপন। আচ্ছা, অবস্থা তো এরকম দেখতে পাচ্ছি যে অনেকটা মনে হচ্ছে যে কি বলে যে পুলিশ কয়দিন পরে যদি বলে পুলিশ যে আমারই নিরাপত্তা নেই, আমার নিরাপত্তার ব্যবস্থা করেন, সেরকম দিকে টার্ন করে না। কয়েকদিন আগে আপনাদের মনে আছে, মাস 6 আগে গোপালগঞ্জে থানায় থানায় আর্মির সাজোয়া যান দিয়ে পুলিশের থানায় নিরাপত্তা দিতে হয়েছিল। সিচুয়েশন কি সেই দিকে মোড় নিচ্ছে নাকি? আমরা কেন প্রশ্ন তুলবো না? দেখেন, এই গত কয়েকদিনে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি ঘিরে সরকার এটার কোনো পলিটিক্যাল সলিউশন করতে পারলো না, এবং তার যে সর্বাত্মক আইন শৃঙ্খলা শক্তি যেটা, সেইটা ওই মানে জাস্ট স্টার্টিং রাউন্ডেই ব্যয় করলো। কি কি হয়েছে এর মধ্যে? ধরেন, প্রথমে বললো সেনাবাহিনী অর্ধেক ফেরত যাচ্ছে ব্যারাকে, তারপরে আবার বললো না, ফেরত যাচ্ছে না। মানে একটা হিমশিম অবস্থা, এদেরকে ফেরত দিলে তো ত্রাহি অবস্থা সৃষ্টি হবে। আপনার সমস্ত এয়ারপোর্টে সতর্কতা ব্যবস্থা জারি করলো, সমস্ত এয়ারপোর্ট সবকিছু সতর্ক থাকতে হবে। যত ধর্মীয় উপাসনালয় আছে ঢাকার শহরে, সেগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করলো। এবার এসে ঢাকা, এবং এর আগে বিজিবি মোতায়েন করেছে ঢাকার আশেপাশে। এখন আবার শুক্রবার দিন আবার বিজিবি পিআরও সেকশন থেকে জানানো হয়েছে আরো 14 প্লাটুন বিজিবি ঢাকায় এবং ঢাকার আশেপাশে মোতায়েন করা হয়েছে। আজ তো কেবল শুক্রবার, শুক্রবার থেকে আগামী শুক্রবার আসতে তো 8 দিন, বৃহস্পতিবার আসতে আরো 7 দিন। আগামী বৃহস্পতিবারে হচ্ছে আপনার শেখ হাসিনার মামলার রায়। 7 দিন আগেই এরকম যদি পিলা চমকানোর অবস্থা হয়, একেবারে প্যান্ট ভেজানোর অবস্থা, তাহলে আগামী 7 দিন কি যাবে? এবং 13 তারিখের আগে 3 দিন আমরা যা দেখেছি, একরকম তো ওই জর্দার ডিব্বা দিয়ে মোটামুটি ত্রাহি অবস্থা তৈরি করেছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী, তার কথাবার্তায় আমি বলেছিলাম যে কিছু একটু কি বেশি টেনশন, কাজের প্রেশার অতিরিক্ত মনে হলো না? দেখলাম যে ওই লকডাউনের দিন 13 তারিখে উনি এমন এমন কথাবার্তা বললেন, মানে কিছুটা যেন অসংলগ্ন কথা। কি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন রাস্তাঘাট কি ফাঁকা, ও ফাঁকা দেখে চলে আসছে। আসলে তো অনেকে অনেক কিছু রটায়, কিছু কিছু ঘটনা ঘটছে, ওগুলো আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। কিছু কিছু ঘটনা ঘটছে আর ঘটে চলছে না। আর ঘটনা তো সরকার অনেক বেশি ঘটিয়েছে, যে ওই যে একটা রব রব সব রব সাজু সাজু একটা ভাব দিয়ে মানুষ তো এর মধ্যে পিলা চমকায় উঠছে, ও মা কি জানি হয়, কোন দিক থেকে কোন দত্ত ডাইনোসরের দল চলে আসতেছে, এরকম ব্যাপার স্যাপার সরকারের প্রস্তুতি দেখে। এখন সেই প্রস্তুতি তো আগামী বৃহস্পতিবার আসার আগে সরকার আরো বেশি শুরু করেছে। আপনার বিচার বিভাগে কিছুদিন আগে থেকেই বিচার বিভাগ সংশ্লিষ্ট যারা কাজ করেন, সাংবাদিকরা, তারা জানেন বিচার বিভাগের একদম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে অন্যকে সাবধান করেছেন যে ভাই, যাওয়া আসার পথে আপনারা একটু সাবধানে চলবেন। এখন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন তারা সরকারের কাছে দাবি জানিয়েছে সমস্ত বিচারকের বিচারস্থল, বাসভবন এবং যাওয়া আসার পথ পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য, 48 ঘন্টার মধ্যে এই নিরাপত্তা দেওয়ার জন্য। বুঝেন সিচুয়েশন তাইলে কোন দিকে ঘোরাটে হচ্ছে। এর মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওই ব্রিটিশ এক লোকরে বলে দিছে, তার ব্রিটিশ দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তাকে, যে আওয়ামী লীগ তিনি এটা এটা শুধু বলেন না আর কি, যে তার মন চাইছে আওয়ামী লীগরে বলে দিচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই জন্য নিষিদ্ধ, সে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। তো চারদিক থেকে যে সিচুয়েশন তৈরি হয়েছে, দেশের বাইরের কথা কেন বলবো, দেশের বাইরের মানুষই বুঝে গেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে গেলে এই দেশের নির্বাচন ডক্টর ইউনূসের মন মতো নির্বাচন হবে। 18 এবং 24-এর কষ্ট, ক্ষোভ, মানুষের ভোট না দিতে পারার আক্ষেপ,
এইটা ঢাকায় দেওয়ার জন্য ডক্টর ইউনূস মলম না, ডক্টর ইউনূস মলম অন্য কোনো কারণে। ডক্টর ইউনূস অন্য কোনো উদ্দেশ্যে এই দেশে ভোটের আয়োজন করতে যাচ্ছেন এবং এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে তিনি ত্রস্ত করছেন তার এজেন্ডা বাস্তবায়নের জন্য। আওয়ামী লীগ ঠেকিয়ে তিনি এই দেশে কতটুকু কি শান্তি দিয়ে যেতে চান, তার এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, এইটার কি ভবিষ্যৎ আছে মানুষ বুঝে গেছে না? না, আমরা তো আজকে বুঝতে চাই, আমরা যতগুলো টকশো আয়োজন করবো আমরা আলোচকদের কাছে জানতে চাবো যে ডক্টর ইউনূস যে 13 তারিখ বক্তৃতাটা দিয়েছে, এই বক্তৃতায় তিনি এই জুলাই সনদ সম্পর্কে কি বুঝিয়েছেন জাতিকে, মানে এটা আমি কি ভোটটা দিতে যাব। আপনারা যারা রাজনৈতিক বিশ্লেষক আমাদেরকেও কমেন্টে জানাবেন, আমাদের চ্যানেল লাইক দিবেন, যারা লাইক দেননি এখনো সাবস্ক্রাইব করেননি করবেন, আমাকে একটু বুঝিয়ে বলবেন। আমি আসলেও আপনাদেরকে বিশ্লেষণ করব, আমাকে তো রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে বুঝতে হবে যে উনি যে বক্তৃতাটায় বললেন 4টা পয়েন্টে আমাকে ভোট দিতে হবে, দেশের মানুষকে ভোট দিতে হবে, সেটা আসলে কি। আচ্ছা আসেন, ঢাকা শহর ফাঁকা, আইন শৃঙ্খলা বাহিনী এত মোতায়েন করছে, আরো আমার মনে হয় বিভিন্ন দেশ থেকে ধার করে আনের মোতায়েন করুক, তিনি কি এগুলো ঠেকাতে পারছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি কন্ট্রোল করতে পারছেন, কন্ট্রোলে রাখতে পারছেন? সব নিয়োজিত করবেন, ওনার একটা ইন্টেনশন, উনি আওয়ামী লীগের পেছনে লাগছে, আওয়ামী লীগকে দমাইতে হবে। আমার আপনার নিরাপত্তার কোনো প্রয়োজন নেই, আমি আপনি জান না আপনার ঘরে কোনো আপনার ব্যক্তিগত কোনো প্রবলেম নেই, আর মুড়ি মুরগির মতো তো মানুষ মরছে, এগুলোর কোনটার কি বিচার হচ্ছে না হচ্ছে আপনারা ভালোই দেখতে পাচ্ছেন। আর অন্যায় অপরাধ, আপনি যদি আজকে আগে আওয়ামী লীগ করলে যেরকম অপরাধ অপরাধ ছিল না, আজকে এনসিপি সরকার সমর্থক হইলে আপনার অপরাধ অপরাধ না। ঢাকা শহর ফাঁকা হয়ে গেল 13 তারিখে, একদম পুরোপুরি ফাঁকা। হ্যাঁ, টোটালি ফাঁকা হয়ে গেল ঢাকা শহরে আওয়ামী লীগের কর্মসূচি করে সরকারের সাজরাজ অবস্থা দেখে। সরকার বলছে না, এটা তো তেমন কিছু হয় নাই, স্বাভাবিক ছিল সবাই। আর ওই যে আমাদের এক প্রেস সচিব, আমি তাকে বিশেষণ ইউজ করতে ইচ্ছা করে, বিশেষণ ইউজ আমি করলাম না, আমি শুধু বলবো যে তেল মারলে আর হিতাহিত জ্ঞান হারালে এবং সরকারের শেষ পর্যায়ে গেলে পরে যা হয় মানুষের তার রূপ, সে বলছে ডক্টর ইউনূসের বক্তৃতা শোনার জন্য মানুষ ঘরে বসে ছিল। মানে আপনার আপনার মতন আপনি যে মাখন পোলাও খাচ্ছেন সেই মানুষ কি সব মাখন পোলাও খাচ্ছে না, সবার তার ছিঁড়ে গেছে ডক্টর ইউনূসের বক্তৃতা শোনার জন্য। এর আগে বক্তৃতা দেয়নি, মানুষ দরজা জানালা সব বন্ধ করে বসেছিল। তার বক্তৃতায় কি ক্রেজ আছে মানুষ বুঝে গেছে, তার বক্তৃতা হলো সব শুভঙ্করের ফাঁকি, ভাওতাবাজির বক্তৃতা। তার বক্তৃতা এখন আর কেউ বিশ্বাসই করে না। আমরা 3 দিন আগেই বলছি তার বক্তৃতায় কোনো প্যাচ ছুটবে না, নতুন নতুন প্যাচ লাগবে। সেই সিচুয়েশনের লক্ষণ হচ্ছে এই যে এখন আবার 14 প্লাটুন বিজিবি নিয়োগ করতে হয়, তারপরে হচ্ছে দেখবেন এই যে আবার এই বিচারকরা এখন নিরাপত্তা হবেন। আচ্ছা, বিচারকরা নিরাপত্তাহীনতায় ভুগবেন কেন? বিচারক যদি তার সঠিক বিচার করেন, বিচারকের জায়গায় বিচারকের মতো থাকেন, তাহলে তো মানুষ মাথায় তুলে নাচার কথা। যুগ যুগ ধরে লক্ষ লক্ষ কোটি কোটি অপরাধীকে লক্ষ লক্ষ বিচারক বিচারের রায় দিয়েছেন না, যিনি বিচার করে দেন তাকে এসে অপরাধী খেয়ে ফেলে। নজির কয়টা আছে এরকম? তো আপনি যদি যার জামিন হওয়ার তাকে জামিন দিবেন না, যার জামিন না হওয়ার তাকে জামিন দিয়ে দিবেন, এই টাইপের কাণ্ড কারখানা হয়, শোনা যায় যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দেন দরবার হয়, সেগুলো কি মানুষ তখন বিচারকের প্রতি মানুষের প্রশ্নটা কি উঠে? বিচারালয়ের প্রতি মানুষের প্রশ্নটা ওঠে না? বিচারপতি তোমার বিচার করবে যেজন সেজন আসবে কোনজনা? মানে এইসব পরিস্থিতি হয়েছে কেন দেশে? ওই কি ইন্ডিয়ান এক লোক মাফিয়া কোটি টাকা দিয়ে বের হয়ে গেল। আবার কত কত মামলা আমরা দেখি একেবারে মামুলি মামলা নিম্ন আদালতে যায়, জামিন হয় না। আবার উচ্চ আদালত থেকে জামিন দেওয়া হলে পরেও সরকার সমর্থকরা খুব রাগ করে ওঠে, গোসা করে ওঠে, কেন তাদেরকে জামিন দেওয়া হলো। তো এইসব সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য আমাদের র্যাব পুলিশ সবকিছু শুধু সরকারের রাজনৈতিক ভুল, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের সমস্ত শক্তি দিয়ে মাথায় থাকবে। এটা আরো সাংঘাতিক একটা সাবজেক্ট। গতকালকার থেকে এই প্রথম তারেক জিয়া আমি লক্ষ্য করছি, এর আগে কখনো এই ধরনের কথাগুলো নিজে বলেন নাই। হয় ম্যান্ডেট খসরু কি মির্জা ফখরুল কিংবা সালাউদ্দিনকে বলেছে। গতকালকে তিনি ওপেন একদম নিজে মুখ খুলে ফেলেছে। এর আগে কখনো গণভোট নিয়ে উনি সরাসরি কোনো কথা বলেন। কালকে বলেছেন খুব মজার কথা, নিজের মতো স্যাটার করতেছেন। উনি বলতেছেন গণভোট করতে গেলে যে টাকা খরচ হবে, এই টাকা গণভোটে করার চেয়ে মানুষের আলু রাখার জায়গা নাই। একবার বলছেন আলু রাখা, একবার বলছে পেঁয়াজ সংরক্ষণ আকার বানানোটা বেটার। মানে সেই 47 সাল থেকে এখন পর্যন্ত কমিউনিস্টদের একটা স্লোগান আছে, ভোটের আগে বাদ চাই।
মানুষের মূল চাহিদা কোনটা, ভোট না ভাত? এরকম ভাবে তর্ক তুলে তারা। তো স্বভাবতই মানুষ বলে ভাই আগে তো খেতে হবে, তারপর না ভোট দিতে যাবো। মানে মেকৃতি, বৈষয়িকতা। মানুষ যদি বেঁচেই না থাকে তাহলে ঠিক যেমন জন্মবোধ আমি ওর সঙ্গে বলেছি, মানে হিউম্যান সিভিলাইজেশন মানে থিতু চাষাবাদ করে, চাষাবাদের ভিতর দিয়ে সিভিলাইজেশন গড়ে উঠছে। এই সিভিলাইজেশন বয়স মাত্র 6,000 বছর, অ্যারাউন্ড মানে 6,000 আশপাশে। এই 6,000 বছরের প্রথম 2 বছর ধর্ম বলতে কিছু ছিল না, টুকটাক ছিল, থাকে সব সমাজের মধ্যে। এটা করা উচিত না, ওটা করা উচিত না, বিশ্বাস একটা আছে, যেটাকে অনেকে ইয়ে বলে, প্যাগানিজম বলে, ইসলামিস্টরা শব্দটা বেশি ইউজ করে, প্যাগান বলে, টুকটাকে বিশেষ করে, কোনো অর্গানাইজ ধর্ম বিশেষ নাই তাদের। তো প্রথম 2 বছর এরকম জিনিস ছিল না আসলে, না ওই যে কিতাব ভিত্তিক কোনো ইয়ে রিলিজিয়ন। এই রিলিজিয়ন শুরু হচ্ছে 2 বছর পর থেকে। কারণ আসলে মানুষকে তো আগে খাওয়া তো নিশ্চিত করতে হবে, তো বৈষয়িকতা নিশ্চিত করতে হবে। মানুষ বাঁচলে না তখন তার খেয়াল আসবে, আচ্ছা আমি কি, আমি কেন বেঁচে আছি। আধ্যাত্মিকতা চিন্তা, আপনি অনেকে বলবেন এটাকে, আমি বলবো স্পিরিচুয়ালিটি চিন্তাটা তার পরে আসে। তো অনেকটা যেন ওরকম জায়গা থেকে অ্যাড্রেস করে কমিউনিস্টরা বলতে চায় ভোটের আগে বাদ চাই, পাতে নিশ্চয় দিতে হবে, কিন্তু কমিউনিস্টরা এটা বুঝতে পারে না। যদি প্ল্যান মাফিক সব মানুষকে ভাত খাওয়াইতে হয়, এটা খাওয়াইতে গেলে একটা শাসন ব্যবস্থা লাগে। ওই শাসন ব্যবস্থাটাই পলিটিক্স, শাসন ব্যবস্থাটাই, তাহলে শাসক কে হবে, কেমনে হবে, ওগুলো ঠিক করতে হবে। ওটা ঠিক না থাকলে বারে বারে ওই খাদ্য অর্গানাইজ করা, মানুষকে খাইতে দিতে পারার ক্ষমতা, দায়িত্ব কেউ নেবে না। সো ওটার জন্যই তো পলিটিক্স আসলে, ওটার জন্যই তো শাসন ব্যবস্থা, ওটার জন্যই তো কনস্টিটিউশন। ফলে শুনলে মনে হয় যে কমিউনিস্টরা খুব বুদ্ধিমানের কথা কইছে ভোটের আগে বাচ্চা, কিন্তু আসলে তারা যে একটা বড় ঘাবা, এটা হচ্ছে প্রমাণ। মানুষকে অর্গানাইজ ভাবে নিয়মিত ভাত খাইতে গেলে পরে একটা নিয়মিত সরকার লাগবে, শাসন ব্যবস্থা অর্গানাইজ করবে, এবং তার জবাবদিহিতা লাগবে। এটা জনগণের সরকার হইতে হবে। রাজা যেমন, আমার কি টাকা পড়ছে, দেশের মানুষ দুর্ভিক্ষে পড়ে যাচ্ছে, মনে যাচ্ছে, আমি কি কইছি তাদের খাইয়ে থাকতে না খাইয়ে থাকতে, আমি কি জানি, এটা হবে রাজার কথা। কিন্তু জনগণের শাসক হইলে, জনগণের নির্বাচিত শাসক হইলে, অর্থাৎ এইটাকেই বলে রিপাবলিক। ফলে কেউ যদি এর তর্ক তুলে না বুঝা, রিপাবলিক আগে না খাদ্য ব্যবস্থা আগে, উত্তর হলো এটা একটা গাধা কমিউনিস্ট। তারেক যে মনে হচ্ছে যেন কমিউনিস্ট রাস্তা ধরছে, এই জন্য বলতে আছে যে গণভোটের আগে, গণভোটে এত খরচ, গণভোটের আগে এই যে কোল্ড স্টোরেজ ঠিক করা উচিত, পেঁয়াজ কি করে সংরক্ষণ করতে হবে, আলু কি করে সংরক্ষণ করতে হবে, এগুলোর ব্যবস্থা আগে করা উচিত। আচ্ছা, তাহলে এবার তারেক জিয়ার কথা ধরে একটা কথা আর একটু আগাই, তাইলে ইয়ের দরকার কি, ফেব্রুয়ারি নির্বাচনের ওটার আগে ভাতের ব্যবস্থা করা উচিত না? কি বলেন তারেক জিয়া? ওটা তো আর একটা বিশাল খরচ, সব মিলে বোধহয় 100 কোটি টাকা কি তারও বেশি হয়তো খরচ হয়ে যাবে। তো এইটা হচ্ছে ওই টাকা দিয়ে কোল্ড স্টোরেজ করাটা, আলুর পেঁয়াজের ব্যবস্থা করাটা ভালো না? মানুষের লাভ হবে না? এটা মানুষ খায়া করে বাঁচতে পারবে না আরামে? এবার বুঝছেন, এনে তো দিয়ে পরিস্থিতি জিততে গেলে এরকম হবে আসলে। তো এর মানে হলো যে এই নাদানি কথা তারেক জিয়া বলছে, কমিউনিস্ট প্রভাবিত হইয়া, এই কথাটা তারেক জিয়াকে কাটে যে তাহলে তার এখন নির্বাচন না দরকার কি, আগে না মানুষেরা খাওয়ার, ভোটের আগে বাচ্চে। এটা আপনি সেই আবার স্ট্রোগানটা ফেরত আনছেন। ইদানি দিনে আরো একটা কথা বলছেন উনি, ওখানে বলেছিলেন গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝে, আচ্ছা, আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করবে কে? সরকার, জনগণের দ্বারা নির্বাচিত, মানে জনগণের জবাবদিহিতা আছে যার, এরকম একটা সরকার করবে নাকি? সরকার লাগবে না, খালি কোল্ড স্টোরেজ কেউ বানাই দিলে হয়ে যাবে, এটা ইনস্যুরে বানাই দিলে তো হয়ে যাবে, তাহলে ইনস্যুরকে সরানোর দরকার কি? এর উত্তর নাই তারেক জিয়ার কাছে। তাহলে ফেব্রুয়ারি ইলেকশনের দরকার কি? রাজনৈতিক ব্যবস্থার দরকার কি? ভোটের ভাতের ব্যবস্থা করে দিতে হয়েছে, সবই তো আসল শেষ পর্যন্ত ভাত। উনি ভাবছেন উনি অনেক বিজ্ঞান আছে, এটা মনে হচ্ছে আজকালই পড়াশোনা থিংস স্টেটাস দেশের কার্ড দিয়া। শুনেন, এই যে উত্তর কোরিয়ার সংবিধান, উত্তর কোরিয়া কমিউনিস্ট, উত্তর কোরিয়ার কমিউনিস্টের লেখা সংবিধানে লেখা আছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া।
সংক্ষেপে ডিপিকেও। তো উনি বলতে যাচ্ছেন ও তো কমিউনিস্ট, ও গড ডেমোক্রেটিক লিখে রাখছে, তাতে লাভ কি? পিপুলস লিখে রাখছে, পিপুলস তো কমিউনিস্ট। ফলে লেখা রাখছে কি কনস্টিটিউশন, ওইটা ইম্পর্টেন্ট না। খুব কড়া একটা জিনিস জ্বালেছে। তারেক সাহেব, পড়াশোনা এত ফাঁকি দিয়ে হয় না, একটু পড়াশোনা বুঝে শুনে করতে হয়। আমি বারবার বলছি যে কার্ল মার্কসের চিন্তার ভিতরে রিপাবলিক ধারণা নাই, শব্দটাই নাই তার ডিকশনারিতে। আর রিপাবলিক এখনো বুঝে নাই কমিউনিস্টরা, এবং কমিউনিজম না বোঝাটাকে আরো বেশি করে তাপ দিচ্ছে আমেরিকানরা। নিজেদেরকে ঠিকই একটা রিপাবলিক বানাইছে, হোল ইউরোপ নিজেদেরকে রিপাবলিক বানাইছে। আর আমার নতুন দেশকে বুঝে না বুঝায় রিপাবলিকের বিকল্পটা শব্দ দিচ্ছে গণতন্ত্র। তো কোনটা সঠিক শব্দ, রিপাবলিক না গণতন্ত্র? নাকি কোনটা কোন থেকে আসছে? রিপাবলিক থেকে গণতন্ত্র আসছে না গণতন্ত্র থেকে রিপাবলিক আসছে? বলতে পারবে না। বাংলাদেশের নাম কি, ফর্মাল নাম কি? পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, বুঝছে? হাসিনা শাসনে 15 বছর কি ছিল? পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ ছিল না? তাহলে বুঝছেন এবার? তাহলে যে কিছুই বুঝছেন, এটা তার প্রমাণ। উল্টা শুনে রাখেন, কার্ল মার্কসের রিপাবলিক ধারণা কোথাও নাই। তা সত্ত্বেও প্রথম কমিউনিস্টদের যে সোভিয়েত ইউনিয়ন, ওই সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এই যে রিপাবলিক, এই আরটা ঢুকেছে কেন? কার্ল মার্কসের এত বড় একটা শিষ্য লেনিন, তার দেশের নামে রিপাবলিক ঢুকেছে কেন? আচ্ছা, শুধু কি লেনিন? চায়নার নাম কি? অরিজিনাল চায়নার নাম কি? পিআরসি, পিপুলস রিপাবলিক অফ চায়না। দেখছেন রিপাবলিক শব্দটা আছে? বেশি বুঝছেন না তাই জিয়া, ধরা খাইবেন এই ব্যাপারে। সো রিপাবলিক কথাটার মূল কথাটা হচ্ছে যে এইটা রাজার শাসন না, পাবলিকের শাসন, এইটা বোঝানোর জন্য। তো ওরা প্র্যাকটিক্যালি দেখছে যখন যে প্রত্যেকটা দেশের নামটার ভিতরে একটা আর আছে, তো ওরা এই অভ্যাসটা না রেখে মানে তর্ক করতে চায় নাই। এটা জানে যে কার্ল মার্কসের কাছে আর নাই, রিপাবলিক নাই, তা সত্ত্বেও লেনিন থেকে শুরু করে সমস্ত কমিউনিস্টরা দেশের নামের মধ্যে আর রাখছে, রিপাবলিক রাখছে। অন্তত তালেবানদের মতো হয় না, শব্দ খুঁজে হয় না, ইসলামী হইতে হবে, বুঝুক না বুঝুক আমি দেখতাম না। আরে ভাই, তা আমিরটাকে তাইলে তালেবানের নাম রাখছে, আমিরাত অফ আফগানিস্তান। আরে বাবা, আমিরাত কথাটার সাথে আমির সম্পর্ক আছে, তো আপনার দেশ আমিরটাকে বলেন নাই তো আপনার আমির। এটা সরকার প্রধানকে কি আমির বলছেন? আর আমিরের মানে কি এটা বুঝছেন? এবং আমিরের দেশে গণতন্ত্র থাকে না, গণতন্ত্র দূরের কথা, জনগণ শব্দ থাকে না। সৌদি আরবে কোনো জনগণ বলে শব্দ নাই। ওই জিসিসি কোনো দেশের মধ্যে জনগণ শব্দের কোন ধারণা নাই। আরেকটা প্রমাণ করে দিই আপনাদেরকে, বাংলাদেশের যারা প্রবাসী শ্রমিক দুবাই থাকার সময় হাসিনা পড়ার জন্য স্লোগান দিয়েছে রাস্তায় নেমে, সব কটাকে ধরে নিয়ে যাবজ্জীবন সাজাতেছে। ইউনূস সাহেবদের ক্ষমতা না, মানে গণঅভ্যুত্থানটা যদি না হইতো ওরা জেলে থাকতো, বলা যায় না ফাঁসি দিয়ে দিতে পারতো, কারণ যাবজ্জীবন হয়ে গেছে। কেন কেন ওসব দেশের জনগণের বলে তার ধারণা নাই? তো তুমি রাস্তায় নামছো কেন, মিছিল করছো কেন? এই ধারণা নেই, মানে অভ্যস্ত নিজের দেশে থেকে যে এটা কোনো ব্যাপার না। তো সরকার থাকলে সরকার বিরুদ্ধে মিছিল করা যাবে। ও বুঝেই না যে একটা আমিরাত দেশে মিছিল করাটা অপরাধ, আর ফাঁসি দিয়ে দিবে। শেষে কিরা পেটে ইউনূস সাহেব দুবাইয়ের বাচ্চাকে বুঝায় হাত পা ধরিয়া এই লোকগুলো সারাই নিয়ে আসছে। তবু কি কারো আক্কেল হয়েছে ইসলামী রাজনীতির কারো যে কেন মিডল ইস্টে গিয়ে রাস্তায় মিছিল করা যায় না? জনগণের শাসন কি রিপাবলিকের পরও বুঝলো না। ঠিক তারিখ যে থেকে বুঝবে, সেও একই দলে আছে। এই জন্য উত্তর কোরিয়া দেখে সে ঠাট্টা করতেছে, কনস্টিটিউশনে যা লেখা থাকে তাই সত্য, দেখে মনে হচ্ছে খুব বুঝছে বোধ। আচ্ছা, যাই হোক, এই নিয়ে যে পরিমাণে লেখালেখি হয়েছে তা রেখে বোকাবাজি দিয়ে বোকামি দিকে এগুলা বলে শেষ করা যাবে না। আমি 2-4টি পড়ি। এক লোক লিখতেছে, যেই দল একা একা 96 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করছিল, মানে বিএনপি কথা বলতেছে, খালেদা জিয়া বিএনপি, পরবর্তীকালে কয়েক মাসের মধ্যে ওই সরকার ভেঙে দেয়, ভেঙে দিয়ে আবার ইলেকশন দেয়। তো টাকা নষ্ট হয় না, বুঝলি?
নিজের বিরুদ্ধে নিজে কথা বললে কি অবস্থা হয়? তাহলে কি ধরনের কথা বললে বেকুব ফার্স্ট তারেক জিয়ার তো মা লাগে। ওই ইলেকশনটা যে দিছিলেন উনি ফেব্রুয়ারি ইলেকশনটা 1996 এর যদি টাকা নষ্ট হয় না, কারণ ওইটা ভেঙে দিতে পরের বার ইলেকশন হয়েছে 12 জুন। তাহলে এটা আমার টাকা নষ্ট হয় না? এটা তো সেই দল কেন এটা করছিল? এটা সেই দলই তারেক জিয়ার মা কেন করছিল? এর তো কোনো ব্যাখ্যা নেই। যেই দলের নেতৃত্বে হাসিনা সরকার পতনের জন্য একটা আন্দোলন করে নাই, পতনের জন্য, সেই দল হাসিনার মৃত্যু না হওয়া পর্যন্ত ক্ষমতা থাকবে এটা বিশ্বাস করে দূরে চলে গেছে। আর হাসিনাকে ইলেকশন করতে দিচ্ছিল, ওই সকল ইলেকশন। এতে টাকা নষ্ট হবে। এই ধরনের অসংখ্য প্রশ্ন মানুষ ফেসবুক জুড়ে, যে তারেক যে এই যে বোকার মন্দানের কথা বলা কইছে যে, একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে, দেখেন জুলাই আন্দোলন যদি না হতো, গণহত্যা আপনাদের প্রত্যেকের নামে, আপনার মা সহ সবাই নামে মৃত্যুদণ্ডের মামলা ছিল, এবং সব এই মামলাগুলো আপনারা খালাস পেয়ে গেছে। আপনার মা জেল থেকে খালাস পেয়েছে চিরতরে। আপনার দলে বড় বড় নেতারা এগিয়ে আছে, বাবর কার কথা বাদ রাখবো, প্রত্যেকে ফাঁসি এসে গেছিল, নাইলো যাবজ্জীবন। তো এই জুলাই আন্দোলন অভ্যুত্থান যদি না হইতো, আপনার কোথায় থাকতেন? তাহলে আপনি কাকে কি বলতেছেন? কনস্টিটিউশন লেখা থাকার কোন দাম নাই। প্রত্যেক পটল কি জানে আলু পেঁয়াজ রক্ষণের চেষ্টা করা ভালো। এটা কি করলেন আপনি? বলতেছে আপনার অপরাধের বিচার করতে তো 111 হয়েছে। তার খেসারত দিতে গিয়ে প্রণব মুখার্জিদেরকে দিয়ে হাসিনাকে ভারতে পুতুল সরকার প্রতিষ্ঠা করে দেশের সর্বাঙ্গ দর্শন করা হয়েছিল। তার থেকে এবার পিলখানা, শাপলা চত্বর হত্যাকাণ্ড এগুলা ঘটছিল। উনি লব মাঠে দিচ্ছিলেন যে আপনাদের এই যে ছেলে খেলা 1 থেকে 6 সাল পর্যন্ত যে শাসনটা, এমন শাসন দেখাইলেন যে এটা থেকেই প্রণব মুখার্জিরা জোর করে হাসিনাকে বসায় দেওয়ার একটা সুযোগ দিয়ে দিল। আর আপনি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এবং আসামি হইলেন। তারপরে ওখান থেকে বেরোতে পারলেন না। ফাইনালি বাইর করলো কেস জুলাই গণহত্যা। তাহলে আপনি কাকে নিয়ে কি বলতেছেন? এই ধরনের অজস্র ফেসবুক ভর্তি তারেক জিয়ার মন্তব্য নিয়ে। আজ সেই মুক্তিযুদ্ধ জুলাই বিপ্লবী আপনাদের আলুর এত লোকসান, জুলাই বিপ্লবী তার লোকসান হচ্ছে আপনাদের। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জামানত হারাইছেন, সেখানে আপনার লোকসান হয় না? জামানত হলো যেই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ এবং সেই দল গঠন করার বৈধতা এসেছিল একটা গণভোটের মাধ্যমে। 30শে মে 77 সালে জিয়াউর রহমান প্রথম গণভোট করছিল। তুইটা কেন করছিল জিয়াউর রহমান? হ্যাঁ, তখন আলু পটল চিন্তা করা যায় না। ভোটের আগে বাচ্চাই বিশেষ হয় না। আপনার বাবা, তাহলে বাবাকে কোথায় গালি দিলেন আপনি? আসলে তাহলে আপনার বাবাও আসলে পাবলিকে আলু পেঁয়াজের খবর না নিয়ে, হ্যাঁ, এটা গণভোট করতে গেছি। আর আপনি সেই গণভোটকে এত গালাইতেছেন। গণভোটের চেয়ে আলু পেঁয়াজের দাম বেশি, আলু পেঁয়াজ বেশি গুরুত্বপূর্ণ। এই কথা বলে তো আপনি আমার বাবাকে গালি দিলেন। এটাও বলছে একজন। এনিওয়ে, এগুলো তো শেষ নেই আর কি। সার কথাটা হলো এই, তারেক জিয়া এটা বুদ্ধিমান, কনস্টিটিউশন বুঝার লোক হয়ে গেছেন, এমন ধরা খাইছেন যে আজকে ফেসবুক ভরে গেছে এইসব বাক্য।